এই ক্লাস থেকে আমরা এসি সিরিজ সার্কিট এই টপিকটা শুরু করব। সো এটা আমাদের ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা রিঅ্যাকটেন্স কি সেটা বুঝবো। আমরা জানি একটা এসি সার্কিটে তিন ধরনের এলিমেন্ট বা তিন ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়। তো সেই তিন ধরনের কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো কি কি? সেগুলো হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। সো এটা রেজিস্টরের প্রতীক, এটা ইন্ডাক্টরের প্রতীক, এটা ক্যাপাসিটরের প্রতীক। ঠিক আছে, রেজিস্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়, ইন্ডাক্টরকে এল দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপাসিটরকে সি দিয়ে প্রকাশ করা হয়। আর রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এদের যে বাস্তবে দেখতে যেমন সেগুলো হচ্ছে এই যে এগুলা। ঠিক আছে, সো এটা রেজিস্টরের, এটা ইন্ডাক্টরের এবং এটা ক্যাপাসিটরের। সো এই তিন টাইপের কম্পোনেন্টই বা এলিমেন্টই মূলত একটা এসি সার্কিটে ইউজ করা হয়। আমরা ধরলাম এই তিনোটা কম্পোনেন্টের মধ্যে এসি সাপ্লাই দেয়া হলো। ঠিক আছে, সো স্বাভাবিকভাবেই এই এসি সাপ্লাইয়ের কারণে এই কম্পোনেন্ট দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে। তিনোটা দিয়েই আমরা ধরলাম তিনোটা দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হতে শুরু করলো। ঠিক আছে, দ্যাট মিন্স যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তিনোটা কম্পোনেন্ট দিয়ে, এটা হচ্ছে এসি কারেন্ট। তো আমাদের বেসিক নলেজ থেকে আমরা জানি যখন কোন এই যে এই রেজিস্টরটা, এটা দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্ট প্রবাহিত হওয়ার সময় রেজিস্টরটা কারেন্ট চলার পথে একটা বাধা প্রদান করবে, রাইট? সেই বাধাকে আমরা কি বলি? সেই বাধাকে রেজিস্টরের ক্ষেত্রে আমরা বলি রেজিস্ট্যান্স, অথবা বাংলায় এটাকে আমরা রোধ বলি। ঠিক আছে, অ্যাট দ্য সেম ওয়েতে এই ইন্ডাক্টর দিয়েও যখন এই কারেন্টটা এভাবে প্রবাহিত হবে, তখন ইন্ডাক্টরও কারেন্ট প্রবাহের পথে একটা বাধা প্রদান করবে। ঠিক সেম ভাবে ক্যাপাসিটরও। কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যেই বাধা প্রদান করবে সেটার নাম রেজিস্ট্যান্স না, সেটার নাম হচ্ছে রিঅ্যাকট্যান্স। দ্যাট মিন্স রিঅ্যাকট্যান্স কি দাঁড়ালো? রিঅ্যাকট্যান্স হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে এসি কারেন্ট, রিমেম্বার কেমন কারেন্ট? এসি কারেন্ট। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে এসি কারেন্ট প্রবাহের সময় এরা যেই বাধা প্রদান করে সেই বাধাটাই হচ্ছে রিঅ্যাকট্যান্স। তো ইন্ডাক্টর যেই বাধা প্রদান করবে সেটাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এবং ক্যাপাসিটর যে বাধা প্রদান করবে সেটাও রিঅ্যাকট্যান্স, সেটাকে আমরা বলবো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা প্রকাশ করব এক্স এল দিয়ে এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে প্রকাশ করব এক্স সি দিয়ে। ওকে, নাও প্রশ্ন হচ্ছে একটা ইন্ডাক্টর কারেন্ট চলার পথে যে বাধা দিবে সেটাই তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, বাট সেই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে আমি কিভাবে বের করব? রাইট, ওয়েল আমরা একটা জিনিস জানি যে ইন্ডাক্টর এর যে ভ্যালিউ সেটাকে ইন্ডাকট্যান্স বলে, আর সেই ইন্ডাকট্যান্সকে এল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ওই এল ইউজ করে মূলত ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করা হয়। আর সেই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল বের করার সূত্র হচ্ছে 2 পাই এফ এল, যেখানে 2 পাই তো 2 পাই, আর এফ হচ্ছে আমরা যে এসি সাপ্লাই দিব, আমরা জানি প্রত্যেকটা এসি সাপ্লাইয়ের একটা ফ্রিকোয়েন্সি থাকে। সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে মূলত এফ। নর্মালি বাংলাদেশে যে এসি সাপ্লাই দেয়া হয় সেই এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। সো এফ বুঝে আসছে। এল তো আমরা মাত্রই ডিসকাস করলাম। ইন্ডাক্টরের যে ভ্যালিউ সেটা ইন্ডাকটেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়, আর সেই ইন্ডাকটেন্সকে এল দিয়ে প্রকাশ করা হয়। সো এই এল
মূলত ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে বোঝায়। ওইটার মান বসাই দিব, আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স পেয়ে যাব। মিন্স ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের সময় কতটুকু বাধা প্রদান করবে সেটা পেয়ে যাব। অ্যাট দ্য সেম ওয়েতে আমরা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেটাকে তো ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স বলি, রাইট? সেই রিঅ্যাকটেন্স কিভাবে বের করব? সেটা বের করার সূত্র হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স XC ইকুয়াল 1/2πfc। এখানে 2π এবং f এগুলো এখানে ঠিক যেটা বুঝাচ্ছে এখানেও সেমটা, বাট এই সি কি বুঝাচ্ছে? সি হচ্ছে ক্যাপাসিটরের যে ভ্যালিউ সেটা কিসে দেয়া থাকে, সেটা ক্যাপাসিটেন্সে দেয়া থাকে, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। ওই সি এর মানটাই হচ্ছে এখানে বসাইতে হয়। ঠিক আছে, লেটস সে আমরা দুইটা এক্সাম্পল নেই। আমরা ধরলাম এই যে ইন্ডাক্টরটা, সেটার ইন্ডাকটেন্স এল এর মান ধরলাম 0.002 হেনরি। ইন্ডাকটেন্সের একক হেনরি, ঠিক আছে? সো এইচ ফর হেনরি। তারপর এখানে যে সাপ্লাই দেওয়া হয়েছে, এটার যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা ধরলাম 50 হার্জ। তাহলে এই ইন্ডাক্টরটা কি পরিমাণ বাধা প্রদান করবে, মিন্স ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কি হবে, সেটা আমরা বের করি। সো সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে এটা XL ইকুয়াল 2πfL। সো 2π তো 2π, f এর মান কত? f এর মান 50, l এর মান কত? 0.02। ঠিক আছে, সো এটার মানটা কত আসবে? এটার মানটা আসবে 2π50 ইন্টু 0.02। কি আসছে এটা? এটা আসছে 6.2831। দ্যাট মিনস 6.2831 হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান। এখন এটার একক কি হবে? একক হচ্ছে ওহম, যেহেতু এটা বাধা দিচ্ছে, রাইট? বাধা জিনিসটার এককই ওহম। সো এটার যে ইউনিট বা একক, এটাও মাথায় রাখতে হবে। ইউনিট অথবা একক হবে ওহম, যেটাকে আমরা নর্মালি ওমেগা দিয়ে প্রকাশ করি। ওকে, সো আই থিঙ্ক আমরা বুঝতে পারলাম যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কিভাবে বের করতে হয় বা ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাকটেন্সটা কিভাবে কাজ করে। ওকে, এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ধরলাম যে একটা ক্যাপাসিটরের ভ্যালিউ আমরা মাত্রই ডিসকাস করলাম যে ক্যাপাসিটরের ভ্যালিউ দেয়া থাকে ক্যাপাসিটেন্সে। তো আমরা ধরলাম এই ক্যাপাসিটরটার যে ক্যাপাসিটেন্স সেটার পরিমাণ ধরলাম আমরা 30 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, যেমনটা ইন্ডাকটেন্সের একক হেনরি ছিল, ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড। সো এখানে এটা আমরা 30 ফ্যারাড নেই, আমরা নিছি 30 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে ক্যাপাসিটেন্সের পরিমাণ নর্মালি খুবই কম থাকে। ঠিক আছে, ওকে। সো এটারও যে ফ্রিকোয়েন্সি, এখানে যে এসি সাপ্লাই দিলাম তার ফ্রিকোয়েন্সি আমরা ধরলাম 50 হার্জ। তাহলে এটার যেই ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স বা বাধা দিবে, এই সাপ্লাই দেওয়ার ফলে ক্যাপাসিটর কারেন্ট প্রবাহিত হবে, ক্যাপাসিটর যে কারেন্টকে যে বাধা প্রদান করবে সেটাই তো ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, রাইট? তো সেটা কি হবে, সেটা সূত্র আমরা এটা দেখছিলাম 1/2πfc। সো আমরা যদি এখন মান বসাই, 2π তো 2π, f এর মান হচ্ছে 50, c এর মান হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। 30 মাইক্রো এর জন্য দিতে হয় আমরা কি জানি, tan ইনভার্স 6। সো এটাকে যদি ক্যালকুলেট করি, আমাদের উপর আছে 1, নিচে আছে 2π ইন্টু 50 ইন্টু 30 ইন্টু 10 ইনভার্স 6 ইকুয়াল আসছে 106.1। সো মানটা আসলো 106.1। এবার এটা যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কি এক প্রকারের বাধা, সো এটারও একক হবে ওহম। দ্যাট মিনস ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের যে ইউনিট বা একক সেটা সেটা কি, সেটা হচ্ছে ওহম, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি।
সো আমাদের আই থিঙ্ক রিয়েক্টেন্স কি এই জিনিসটা বুঝে আসছে। ঠিক আছে, রিয়েক্টেন্স কি? রিয়েক্টেন্স হচ্ছে এসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যেই বাধা প্রদান করে সেটাই হচ্ছে রিয়েক্টেন্স। যেহেতু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই রিয়েক্টেন্স শো করে বা এই বাধা শো করে, সো এদের ক্যাটাগরিও দুই রকম, একটা ইন্ডাকটিভ রিয়েক্টেন্স আর একটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স। ঠিক আছে, ক্যাপাসিটর যে বাধা প্রদান করবে সেটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, ইন্ডাক্টর যে বাধা প্রদান করবে সেটা ইন্ডাকটিভ রিয়েক্টেন্স। ওকে, নাও আমরা ধরলাম যে এখানে যে দুইটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে, এদের দুইজনকে আমরা একসাথে কানেক্ট করলাম। যেমন এখানে সাপ্লাই দিয়ে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরকে একসাথে কানেক্ট করলাম। ঠিক সেম ভ্যালিউগুলো ধরলাম আমরা, যে সাপ্লাইটা এখানে দেয়া হচ্ছে সেটার যে ফ্রিকোয়েন্সি এটা ধরলাম 50 হার্জ। তারপর এখানে এই যে ইন্ডাক্টর সেটার যে রিয়েক্টেন্স আমরা ধরছিলাম এল, সেটা ধরলাম 0.02 হেনরি ধরলাম। ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সেটা কত ধরছিলাম 30 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড, সেম ভ্যালিউ ধরলাম। তো এই অবস্থায় এখানে এখানে যে দুইটা পার্ট দেখছি এগুলাতে ইন্ডাক্টর ক্যাপাসিটর আলাদা আলাদাভাবে সাপ্লাই দিছি। সো এই ক্ষেত্রে যে বাধাটা আসছে ফুল সার্কিটে বা রিয়েক্টেন্স আসছে সেগুলো ছিল, একটা হচ্ছে এদিকেরটা ছিল এটা আর এদিকেরটা ছিল এটা। ওকে, বাট এখানে আমরা কি করছি, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরকে একসাথে কানেক্ট করছি, রাইট? সো একসাথে কানেক্ট করায় এখন কি ওরা কিভাবে রিয়েক্টেন্সটা শো করবে? তো যেহেতু এটার ইন্ডাকটেন্স এটা আর ক্যাপাসিটরের, এটা বারবার নিচে চলে যাচ্ছে কেন, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স এটা, তাহলে এদের যে রিয়েক্টেন্সগুলো ছিল সেগুলো আগের মতোই হবে। এখানে এই ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স ছিল সেটা আগে কত আসছিল 6.2831 ওহম। ক্যাপাসিটরেরটাও সেম হবে, ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স আসছিল 106.1 ওহম। ঠিক আছে, বাট সার্কিটের টোটাল রিয়েক্টেন্স কত হবে? সার্কিটের টোটাল রিয়েক্টেন্সকে আমি যদি এক্স ধরি, সেটা কিভাবে বের হবে? সবসময় মাথায় রাখতে হবে কোন একটা সার্কিটে যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর একসাথে সংযুক্ত থাকে সিরিজে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে ক্যাপাসিটেন্স সেটা বের করার নিয়ম হচ্ছে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স থেকে সবসময় আমরা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সটা বিয়োগ দিব, তাহলে আমরা সার্কিটের টোটাল রিয়েক্টেন্সটা পাবো। সো এটাও আরেকটা সূত্র। এটা কখন? যখন একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সিরিজে সংযোগ থাকবে, তাদের যে টোটাল রিয়েক্টেন্স সেটা বের করার সূত্র এটা। মিন্স ইন্ডাকটিভ রিয়েক্টেন্স থেকে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সটা বিয়োগ করব। তো আমরা যদি এখন এই সার্কিটেরটা বের করি, এখানে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স হচ্ছে 6.2831 আর ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স হচ্ছে 106.1। সো আমি যদি এখন এটা ক্যালকুলেট করি তাহলে কি আসবে? এটা হচ্ছে 6.2831 মাইনাস 106.1 ইকুয়াল আসছে -99.8169, -99.8169। যেহেতু এটা রিয়েক্টেন্স বাধা, সো এটার একক ওহমই হবে। এখন এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই যে রিয়েক্টেন্সের মানটা এটা কিসে আসছে? নেগেটিভ আসছে। ঠিক আছে, যদি রিয়েক্টেন্সের মান, কোনো সার্কিটের রিয়েক্টেন্সের মান নেগেটিভ আসে, তাহলে ধরে নিতে হবে ওই সার্কিটের টোটাল যে রিয়েক্টেন্স সেটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স। সো এখানে যেহেতু নেগেটিভ আসছে, তাহলে এই রিয়েক্টেন্সটা সার্কিটের যে টোটাল রিয়েক্টেন্স আসছে এটা কেমন রিয়েক্টেন্স? এটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স। কেন? কারণ এটার যে মানটা আসছে এটা নেগেটিভ আসছে। আর ঠিক তার উল্টাটা হলে, মিন্স পজিটিভ আসলে, ধরে নিতে হবে সার্কিটের যে টোটাল রিয়েক্টেন্স সেটা ইন্ডাকটিভ রিয়েক্টেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আই থিঙ্ক একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ রিয়েক্টেন্সের আগে নর্মালি প্লাস চিহ্ন হয়, ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সের আগে নর্মালি মাইনাস চিহ্ন হয়। সো এখানে আমি সেজন্য মূলত তখন একটা মাইনাস দিয়ে দিছিলাম। সো এখানে একটা মাইনাস আমরা চাইলে
দিতেই পারি, মাইনাস দিয়ে বুঝাই যে এই যে রিয়েক্টেন্সটা এটা একটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, আর এখানে কিছু দিলাম না, তার মানে এখানে বোঝাচ্ছে এটা একটা ইন্ডাকটিভ রিয়েক্টেন্স। সো এই ছিল আমাদের রিয়েক্টেন্সের টোটাল বেসিক বিষয়। বেসিক বলতে ডিটেলসই সবই মোটামুটি আমরা ডিসকাস করলাম এখানে। সো দ্যাটস অল ফর টুডে।